টাস্কি খাবে। কিন্তু মানবজাতির ইতিহাসে এমন দিনও গেছে যখন হাজার হাজার মানুষ একসাথে নাচতে নাচতে মরছে জানালা দিয়ে ঝাঁপ দিচ্ছে বা বিশ্বাস করছে তাদের লিঙ্গ উধাও হয়ে গেছে। আর এটা কোনো ফালতু ইন্টারনেটের আজাইরা গল্প না, কিন্তু এটাকে বলে গণ উন্মাদনা। যখন পুরো শহর একসাথে বাস্তবতার সাথে সংযোগ হারায় আর সবার মগজ একই রকম আজাইরা প্রলাপ তৈরি করতে থাকে যেন অদৃশ্য কোনো ভাইরাস তাদের চেতনায় ঢুকে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এটা কোনো মধ্যযুগ বা আদিম উপজাতির কাহিনী না। বিংশ শতাব্দীতে উন্নত দেশগুলোতেও এমনটা ঘটেছে, আর তোর প্রতিবেশীদের সাথে এখনই ঘটতে পারে। বিজ্ঞানীরা আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি কিভাবে একজন মানুষ পাগলামির এমন চেইন রিয়াকশন শুরু করে যা সাধারণ মানুষকে একদল ছাগলে পরিণত করে যারা একদম আজগুবি কাজ করে। আর সবচেয়ে আজব ব্যাপার হলোই লোকগুলো পরে হয়তো মনেই করতে পারে না কি ফাজলামো করেছে, অথবা ভাবে তারা তো ঠিকই ছিল, দিও ন্যাংটা হয়ে রাস্তায় লাফিয়েছে বা সবার সামনে নিজেদের ক্ষতি করেছে। এখন তোকে কিছু মারাত্মক সম্মিলিত পাগলামির ঘটনা বলবো যা শুনলে তোর গায়ের লোম খাড়া হয়ে যাবে, আর তুই বুঝবি স্বাভাবিকতা আর পুরো উন্মাদনার মাঝে কতটা ঠুনকো একটা রেখা। আরে ভাই, শুনালে মাথা খারাপ হইয়া যাইব। 16 শতকে স্ট্রাসবুর্গে একটা মাইয়া রাস্তায় নেমেই নাচতে শুরু করলো, আর এক সপ্তাহের মধ্যে তার সাথে 400 লোক যোগ দিলশালা সব নেচে নেচে মরে গেল। তারা দিন রাত নেচে গেছে, না খেয়ে না ঘুমিয়ে, পা পচে রক্তারক্তি হয়ে গেল আর শরীর শুকিয়ে কলিজা একদম শেষ হয়ে গেছিল। ওই সময়ের মাতব্বর শালাগুলা ভাবল মানুষ নেচে নেচে ক্লান্ত হইয়া থাইমা যাইব, তাইলে কি করলো জানিস? উল্টা বাজনাওয়ালা লাগাইলো আর কাঠের মঞ্চ বানাইলো। মানে ওই পাগলামির আগুনে আরও তেল ঢালছিল আবালগুলা। 1 মাসের মধ্যে প্রতিদিন 15 জন করে মানুষ মরেছে, তাদের কলিজা আর সইছিল না চাপ। কিন্তু বাকি শুয়োরগুলা প্রতিবেশীর লাশের চারপাশে নেচেই যাচ্ছিল যেন কিছুই হয় নাই শালা। তখনকার ডাক্তার চুতিয়াগুলা ভাবত গরম রক্তের কারণে এইটা হয়েছে, কিন্তু এখনকার বিজ্ঞানীরা স্ট্রেসের ঠেলায় গণ পাগলামিখি দারকবালাই আর মরার ভয়ে মানুষের মাথা পুরাই বিগড়ে গেছিল। আর শালা এইটা একলা ঘটনা না, 14 থেকে 17 শতক পর্যন্ত ইউরোপের আনাচে কানাচে এই নাচের মহামারী ছড়াইছে, পুরা গ্রামকে নাচা লাশের আখড়া বানাইয়া দিছিল। শালা পুরাই একটা চুদুর বুদুর ব্যাপার। 1967 সালে সিঙ্গাপুরের হাজার হাজার পুরুষ একসাথে বিশ্বাস করে বসল যে তাদের ডান্ডা ছোট হয়ে পেটের ভেতর ঢুকে যাচ্ছে, আর এটা নাকি কয়েক ঘন্টার মধ্যে তাদের 12টা বাজিয়ে দেবে। এই করো সিন্ড্রোমে প্যানিকটা এতই মারাত্মক ছিল যে শালা ব্যাটা ছেলেরা নিজেদের ডান্ডায় ওজন ক্লিপ আর দড়ি বেঁধে নিজেদেরকেই ঘায়েল করছিল ওই কাল্পনিক উধাও হওয়া আটকাতে গিয়ে। হাসপাতালগুলোতে শুধু চিল্লাইতে থাকা ব্যাটা ছেলে ভর্তি ছিল যারা তাদের ইজ্জত বাঁচাতে নারী ছেঁড়া চিৎকার করছিল, অথচ ডাক্তাররা কোনো শারীরিক পরিবর্তন খুঁজে পাচ্ছিল না, কারণ সবকিছুই কেবল তাদের মাথার মধ্যে খেলছিল। এই পাগলামি গুজব আর খবরের কাগজের মাধ্যমে ছড়ালো, যেখানে লেখা ছিল শুয়োরের মাংস খেলে নাকি ডান্ডা পেটের ভেতর টেনে নেয়। আর এই বালছাল খবরটাই গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে কয়েক মাস ধরে একটা উন্মাদনার ঢেউ তুলেছিল। আরে ভাই, সবচেয়ে বালের ব্যাপার হলো এমন পাগলামি চীন, থাইল্যান্ড আর ভারতে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। এমনকি এখনও এই গণ পাগলামির ঘটনা মাঝে মাঝে চোখে পড়ে। বিজ্ঞানীরা করো সিন্ড্রোমকে সাংস্কৃতিক বৈশিষ্ট্য আর সামাজিক চাপ দিয়ে ব্যাখ্যা করে, কিন্তু আসল কথা হলো হাজার হাজার মানুষ একসাথে পুরা গাঁজাখুরি একটা জিনিস বিশ্বাস করে বসলো, আর সত্যি সত্যি এর জন্য শালা মাথা ঘুরে যায় যখন শুনি যে 2000-এর শুরুর দিকে মাইক্রোনেশিয়ার দ্বীপপুঞ্জে কিশোর কিশোরীরা একে অপরকে নকল করে গলায় ফাঁস লাগিয়ে গণহারে আত্মহত্যা করা শুরু করেছিল। 15 বছরে 50,000 জনসংখ্যার একটা দ্বীপে 100-র বেশি কিশোর কিশোরী নিজেদের শেষ করে দিয়েছে। ভাবশালা, এটা যেন তোর স্কুলের কোনো বন্ধু প্রতি সপ্তাহে আত্মহত্যা করছে। আত্মহত্যা তখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল। পোলাপান দেখত তাদের বন্ধুরা মরে গিয়েও কি পরিমাণ মায়া আর বড়সড় শেষকৃত্য পাচ্ছে, আর তারাও তখন একই কাজ করার সিদ্ধান্ত নিত। এইভাবে আত্মহত্যা তাদের দলের একটা সামাজিক নিয়মে পরিণত হয়ে গেছিল। সাইকোলজিস্টরা এটাকে ভেরথার ইফেক্ট বলে। যখন একটা বড়সড় ঘটনা দেখে বাকিরা সেটা নকল করতে শুরু করে, বিশেষ করে যাদের মাথা ঠিক নেই আর ফ্যামিলিতে ঝামেলা আছে, তাদের মধ্যে এটা বেশি হয়। জাপানেও এমন ঘটনা ঘটেছিল, সেখানে একটা জনপ্রিয় গায়কের মৃত্যুর পর স্কুল কলেজের পোলাপান ছাদ থেকে ঝাঁপ দিত। কোরিয়াতেও সেলিব্রিটিদের কারণে তাদের ফ্যানদের মধ্যে একই রকম আত্মহত্যার ঢেউ উঠেছিল। এখন মিডিয়াগুলো আত্মহত্যার খুঁটিনাটি খুব একটা দিতে চায় না, কারণ প্রমাণ হয়ে গেছে যত বেশি এই ধরনের ঘটনা বা এর পদ্ধতির কথা জানানো হবে, ততই নকল করার ঝুঁকি বেড়ে যায়।
আমার তো পুরাই মাথা খারাপ হয়ে গেছে যখন জানলাম যে সোশ্যাল মিডিয়ায় এখন আধুনিক এক গণ উন্মাদনা ছড়াচ্ছে যেগুলোর নাম খালি চ্যালেঞ্জ, আর সারা দুনিয়া লাখ লাখ পোলাপানকে গ্রাস করছে। বাচ্চারা নিজেরা শ্বাস বন্ধ করে জ্ঞান হারাচ্ছে, ডিটারজেন্ট ক্যাপসুল খাচ্ছে একজন, আরেকজনকে মারছে, আর ভিডিও বানায়, কারণ অ্যালগরিদমগুলা যে কোনো চরম আবাল জিনিস ভাইরাল করে দেয়। 2021 সালে ব্ল্যাকআউট চ্যালেঞ্জে ডজনখানেক টিনেজার মারা গেছে, যেখানে অক্সিজেন বন্ধ কইরা অজ্ঞান হইতে হইতো। আর সবকিছু খালি লাইক, ভিউ আর 15 সেকেন্ডের ফেমের জন্য। সাইকোলজিস্টরা তো পুরাই টেনশনে আছে, কারণ আধুনিক সাইকোসিস ছড়ানোর গতি 1000 গুণ বেশি। একটা বিপজ্জনক ট্রেন্ড মাত্র কয়েক দিনের মধ্যে লাখ লাখ বাচ্চাকে গ্রাস করতে পারে। তোর ব্রেইন তো বিবর্তনের ফলে এমনভাবে তৈরি যে বাঁচার জন্য দলের আচরণ নকল করে, কিন্তু সোশ্যাল মিডিয়া এই সিস্টেম হ্যাক করে ফেলছে আর স্বাস্থ্যকর নকল করাকে মারাত্মক বিপজ্জনক কৌশলে বদলে দিয়েছে। সবচেয়ে জঘন্য ব্যাপার হলো, আমরা এমন একটা যুগে বাস করি যেখানে গণ উন্মাদনা ক্ষুধা বা ধর্ম থেকে শুরু হয়, নাবরং ফিডের একটা ভিডিও থেকে শুরু হয়, যা লাখ লাখ মানুষের মধ্যে আত্মধ্বংসের উন্মাদনা ছড়ায়। আর একমাত্র সুরক্ষা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং, আর এইটা বোঝা যে যদি সবাই কোনো বালের জিনিস করে তার মানে এইটা না যে সেটা নর্মাল ভিডিওতে 1 মিলিয়ন লাইক আর হাজার হাজার কমেন্ট থাকলেও। চ্যানেলটা সাবস্ক্রাইব কর আর তুই আবার চমকে যাবি।